আমি হ্যাঁ, এই যে আমাদের একটু আগে আমার সঙ্গে দেখা করতে ছিলেন গণপূর্ত মন্ত্রী, তিনি এলাকায় ছিলেন এতদিন, অনেকেই এলাকায় গেছেন, আমাদের এমপিরা তো এলাকায় ছিলেন বেশিরভাগ। কিছু কিছু আচ্ছা, আমরা ওগুলো রিপোর্ট দেখেছি, মিডিয়াতে রিপোর্ট এসছে, এগুলো আমরা নিজেরা খতিয়ে দেখছি। আসলে আসলে কি তৃণমূলে নেতৃবৃন্দের উপস্থিতি কম ছিল, কেন, এটা একটু আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। ব্যাপারে তো সবচেয়ে বেশি অভিযোগ করেন মওদুদ আহমদ সাহেব। উনি কি এবার, উনি তো এলাকায় ছিলেন, উনি এলাকায় ছিলেন এবং অনেকদিন ছিলেন, ইফতার পার্টি করছেন, পুকুরে গোসল করছেন। এ ব্যাপারে তো সবচেয়ে বেশি অভিযোগ তাঁর থেকে আসে। তিনি কি কোনো অভিযোগ করেছেন কোনো অভিযোগ? এরকম কোনো পরিবেশগত সমস্যা কোথাও ছিল না। আসলে বিরোধী দলের একটা সুবিধা, নিজেরা যখন ইচ্ছে করে যান না, তখন পরিবেশের অজুহাত তোলা সরকারের বিরুদ্ধে, এটা বিরোধী দল বলে পার পেয়ে যেতে পারেন এ ধরনের অভিযোগ তুলে। কিন্তু বাস্তবে আপনারা সাংবাদিকরা তো সব এলাকা আছেন, আপনাদের সব মিডিয়ার রিপোর্ট করার লোকজন আছে। আপনারা বলুন, পরিবেশগত কোনো সমস্যা বাংলাদেশে এবারে ঈদে বিরোধী দলের জন্য ছিল কিনা? এখন তারা যাবেন না, তারা আন্দোলনের ডাক দিয়ে যারা ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখেন আর ওই খবর, পুলিশের গতিবিধির খবর নেন মোবাইল ফোনে, তারা তো এই ধরনের বিপর্যয় এক জায়গায় হয়েছে, সেহরি খেয়ে ঈদের নামাজ পড়তে গেছে, এই আর না হলে অন্য কোনো পরিবেশ একটা সমস্যা তো হয়েছে, আপনারা জানেন। ভিন্ন মতের না, তারা ইউনাইটেড ছিল, তারা তাদের স্বার্থে তারা ইউনাইটেড ছিল। ভিন্ন মত মানে আমি কেউ আর বলেনি যে আইনগত ব্যাপারটা যেভাবে আসছে আমরা এর পক্ষে আছি, কিন্তু তারা সবাই একই অবস্থান নিয়েছে। এখন এদেরকে তো আমরা একদম হোস্টাইল করতে পারি না, আমরা তো প্রথমেই যাই ডান্ডা মেরে ঠান্ডা করতে পারি না, প্রথমে আমাদের আলোচনা যেতে হবে। আসলে মাঝখানে যে 2.5 মাস মিসিং, এই 2.5 মাসটা আমার অনুপস্থিতিটা এখানে কিছু সংকটের সৃষ্টি করেছে, তো আমি সেটা কভার করার জন্য এখন চেষ্টা করছি। আমি আপনাদের সহযোগিতা চাইছি। না, অসহায় তো কেন হবে, তিনি তো এখন মন্ত্রী নেই, পারছি না, এটা কি করে বললাম? আমি তো বললাম যে আইনের প্রয়োগের বিষয়টা, আমার অনুপস্থিতি 2.5 মাস, এটা একটা সমস্যার কারণ। আর সেটা তো এখন আমি অসুস্থতা কাটিয়ে আমি দেশে ফিরে এসেছি। আপনারা জানেন এখন এ সময়ে আমাকে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চলতে হচ্ছে, তারপর কিন্তু আমি রেগুলার অফিস করছি এবং আমি পার্টি অফিসও করছি এবং এখানে সরকারি অফিসও করছি। কাজকর্মগুলো আমি মনিটর করছি। এখন আমার দায়িত্ব বেড়ে গেছে এবং আমি সেজন্য আপনাদের সহযোগিতা চাইছি। এখন যাতে আমরা জনস্বার্থকে কারো কাছে জিম্মি না করতে হয় এবং রাস্তায় যাতে শৃঙ্খলা রাখতে পারি, পরিবহন যাতে শৃঙ্খলায় ফিরে আসে এবং যাত্রীদের যাতে মন মানসিকতার পরিবর্তন ঘটে, পথচারীরা যেন চালকদের মতো বেপরোয়া না হয়, এ বিষয়ে জনমত গঠনে আপনাদেরও সহযোগিতা আমি চাইছি। এটা উবার নিয়ে বা পাঠাও, উবার, যে রাইড শেয়ারিং, এরকম পরিবহন প্রায় 20টির মতো এখন আছে, 20-22টির মতো আছে। এটা কিন্তু গণপরিবহনে অন্তত সংকটটা অনেকটা দূর করেছে। ভাড়া নিয়ে আমি ঠিক, আমাদেরও অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, অনেকে আসে,
কিন্তু তেমন অভিযোগ নেই, কিছু কিছু অভিযোগ আছে, থাকবে। বিআরটিএও নীতিমালা বিষয়টি মনিটর করছে, মেনে চলছে কিনা। তবে সিএনজি নিয়ে, যে সিএনজিতে ভাড়া নিয়ে যে অভিযোগটা এতদিন যাবৎ ছিল, উবার নিয়ে কিন্তু যে সিএনজিতে ভাড়া নিয়ে যে অভিযোগটা এতদিন যাবৎ ছিল, উবার নিয়ে কিন্তু এই রাইড শেয়ারিং এর যে গাড়িগুলো, এগুলো নিয়ে তেমন কোনো অভিযোগ আসেনি। আসে তো আমি বিআরটিএ কে বলেছি বিষয়টাকে কঠোর মনিটরিং এ রাখার জন্য। আপনারা বিশেষ কি অভিযোগ আছে আপনারাও বলতে পারেন। সকাল 10টা বা 9টা যখন তখন মাননীয়মন্ত্রী, এটা হচ্ছে মানে তারা যে ভাড়াটা 400 টাকা দেখাচ্ছে, সে ভাড়াটা 700-800 ডাবল হয়ে যায়, মানে জালিয়াতি করতেছে। এটা উবার পাঠাও, তারা হচ্ছে নির্দিষ্ট একটা সময়ে তারা ভাড়াটা দেখাচ্ছে 400 টাকা, মিরপুর থেকে গুলিস্তান সাপোজ, কিন্তু যখন রাইডার নামবে তখন দেখা যায় ভাড়াটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই যে জালিয়াতিগুলি, এগুলি হয়তো আসতেছে না, কিন্তু এই বিষয়গুলি নিয়ে আপনারা আসলে আপনারা এই বিষয়গুলো একটু তুলে ধরেন। কিছু কিছু এগুলো একটু আপনাদের রিপোর্টে আসলে আমার জন্য সুবিধা। আমি তো রিপোর্টগুলো ফলো করি, এবং আমি যখনই পত্রিকা পড়ি তখন আমি এই রিপোর্টগুলো বিশেষভাবে লক্ষ্য করি। এগুলো একটু আপনারাও কিছু কিছু প্রতিবেদন তৈরি করেন, এবং অভিযোগ মালা নিয়ে রিপোর্ট দিলে আমার পক্ষে সুবিধা হয় ব্যবস্থা নিতে। সড়কে অনেক কিছু ওয়েবার দেওয়া হয়, কিন্তু সেতু বিভাগের যে টোল প্লাজাগুলো আছে, যেমন বঙ্গবন্ধু সেতু, এই সেতুতে রাষ্ট্রপতি ছাড়া আর কেউ ওয়েবার পান না, প্রধানমন্ত্রীও টোল দেন। তো আমার মনে হয় ইমার্জেন্সি সার্ভিসের ব্যাপারটা নতুন কোন সংকট উদ্ভব বলে আমাদের ভেবে দেখা দরকার। ইমার্জেন্সিতে কি করা যায় এ নিয়ে আমি পরবর্তী বোর্ড মিটিং এ আলাপ করব। এই ঘটনাটা আমার গোচরে এসছে, আমি জানি। ওয়েবার ওখানে শুধু প্রেসিডেন্টের ওয়েবার আছে, সেতু বিভাগে যে টোল প্লাজা গুলো আছে, মুক্তারপুর আছে, ওখানে বঙ্গবন্ধু সেতু, সেখানে আপনি ওয়েবার পান না, আপনার মন্ত্রণালয় না আমি ওয়েবার পাই না, আমাকে দিতে হয়। সড়ক ও জনপথ আমিও ভাড়া টোল দিই। আপনাদের যে সেতুগুলো আমার প্রাইম মিনিস্টারের টোল দেন, প্রাইম মিনিস্টার সকল সেতুতেই টোল না হবে, সড়কে তো এলাউ করা হবে। সড়ক মানে আপনাদের সড়ক সেতু যেগুলা 1500 মিটারের উপরে, 1500 মিটার থেকে উপরে হলো সেতু বিভাগ, 1500 মিটারের নিচেরটা হলো সড়ক। সড়কে যথেষ্ট ওয়েবার দেওয়া হয় সব ইমার্জেন্সি সার্ভিস। আইন যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন আইনের মধ্যে বিধি প্রবৃদ্ধি হতে পারে। বিধি প্রবৃদ্ধি করে তারা যে দাবিনামা, সে দাবিনামার সাথে সঙ্গতি রাখা যায় কিনা সে বিষয়টা খতিয়ে দেখবে। এখানে নাথিং ইজ ফাইনাল, নট দ্যাট কারো দাবিটাই মেনে নেবে, সেটা তো না। তারা যেহেতু এটা প্রতিবাদটা খুব বাজে জায়গায় চলে গিয়েছিল, আপনারা জানেন, অনেক সাধারণ মানুষও রাস্তা অপমানিত হয়েছে, অনেকের মুখে নানান রকমের গোবর টোবর পর্যন্ত কালি মেখে দেওয়া, এসব ঘটনাও ঘটেছে। কিন্তু আপনারাও এইসব নিয়েও রিপোর্ট করেছেন, কিন্তু যখন তারা এইসব বিষয়গুলোকে খুব চরম জায়গায় নিয়ে গেছে, তখন কিন্তু আমরা এ ব্যাপারে আপনাদের পক্ষ থেকেও কোনো প্রকার সহযোগিতা বা তাদের এই বিষয়টাকে কন্ডেম করা, এটা সোচ্চার হতে কাউকে দেখিনি। সমস্যাটা হলো এখানে, আপনারা যদি জনস্বার্থে
যথাযথ ভূমিকাটা পালন না করে, তাহলে সরকার হলেই সরকারের বিরুদ্ধে এমন কিছু না করে সরকারের বাস্তবসম্মত কোনো পদক্ষেপ, আইনগত কোনো সিদ্ধান্ত, জনস্বার্থে যেটা প্রয়োজন, সেখানে আমি আপনাদের সমর্থন কামনা করছি। সে সহযোগিতাটা আমাদের করেন। জিম্মি হবে কেন? জিম্মি হবে তা না। যখন একটা প্রতিবাদের ভাষা মিডিয়াও যদি নীরবভাবে এটাকে মেনে নেয়, আর এখানে বিষয়টা সরকারের বিরুদ্ধে চলে যায়, এখন তারা যা করছে সেটা নিয়ে আপনারাও একটু জনমত গড়ে তুলবেন, সেটা আমাদের সুবিধা হয়। অ্যারেস্ট, দেখুন, একটা লোক পলাতক হলে তাকে অ্যারেস্ট করা একটু কষ্টকরই হয়, তবে তাকে খুঁজে বের করার চেষ্টার কোনো ত্রুটি হচ্ছে না। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে দে আর ভেরি সিরিয়াস। তাকে খুঁজে বের করতে অচিরে হয়তো বেরোবে। ওর যদি অবৈধ হয়, তিনি অবৈধ সংসদের অবৈধ সাংসদকে সেটা বলুন। যে সংসদ অবৈধ, সে সংসদের তিনি সদস্য হওয়ার জন্য এত সিরিয়াস হলেন কেন? কিন্তু এই সংসদেরই সদস্য হলেন। সংসদ অবৈধ হলে তিনি কি বৈধ? তাহলে কোন বৈধতার সূত্রে তিনি কথা বলবেন? আর বিএনপির তো এখানে তাদের স্ববিরোধিতা এখানে খুব পরিষ্কার। পার্টির সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েও শপথ নিলেন না, তার জায়গায় আবার বিএনপির জেলা সভাপতি নির্বাচন করছে। এ ধরনের স্ববিরোধিতা যাদের, তারা আন্দোলন, নির্বাচন কোথাও সফল হবেন এটা তারা আশা করেন কেমন করে? তারা গণতন্ত্র কথা বলেন, এটা কোন গণতন্ত্র? এই গণতন্ত্র তো ম্যাজিকের তাস। আমার ইচ্ছা সাহেব হয়ে যায় বিবি, বিবি হয়ে যায় সাহেব। এটা কোন গণতন্ত্র? গোলাম মোহাম্মদ সিরাজকে মনোনয়ন দিলেন জেলা বিএনপির আহ্বায়ককে বগুড়া, আর পার্টির সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েও তিনি সংসদে যোগ দিলেন না। এখন আরেকজন গিয়ে উপনির্বাচন করছে। এই নীতি নিয়ে যারা চলেন, তারা আন্দোলন, নির্বাচন অতীতে ব্যর্থ হয়েছেন, ভবিষ্যতেও তারা সফল হবেন এ ধরনের অবস্থায়, সেটা কি কেউ আশা করতে পারে তাদের কাছে? শুনুন, পার্মানেন্টলি হারিয়ে যাওয়া, পালিয়ে যাওয়ার ঘটনা এদেশে শেষ পর্যন্ত তো সেরকম ভাবে থাকেনি। এটাও কি রাজনৈতিক কিনা? আমার মনে হয় না। এই বিষয়টা নিয়ে সরকার কঠোর অবস্থানে এবং প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুব সিরিয়াস, এবং তিনি যে পারপেট্রেটার যেই হোক, আমাদের পার্টির প্রেসিডেন্টও তো এখানে, যে সোনাগাজী আওয়ামী লীগের প্রেসিডেন্টও কিন্তু এই মামলা আছে এবং কারাগারে, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এখানে আমাদের সরকারের পক্ষ থেকে কোনো প্রকার গাফিলতি, কোনো প্রকার দুর্বলতা নেই। সরকার প্রধান অত্যন্ত কঠোর অবস্থানে, এবং সে কারণে কারো এখানে শৈথিল্য দেখানোর কোনো অবকাশ নেই। হয়তো ধরা পড়েনি, খুব শীঘ্রই হয়তো শুনবেন সে ধরা পড়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। থ্যাংক ইউ।